আজ আপনি শুনবেন আনন্দ বাগচির কাহিনী মালয়ের ইতিকথা, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখক পুত্র শ্রী সুনন্দ বাগচিকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। এর আগে মালয়ের জঙ্গলে কাহিনীটি আপনারা শুনেছেন। মালয়ের ইতিকথা সেই গল্পেরই শেষ ভাগ। যারা এখনও মালয়ের জঙ্গলে শুনে উঠতে পারেননি তাদের জন্য ডেসক্রিপশনে এবং পিন্ড কমেন্টে গল্পের লিঙ্ক দিয়ে দেওয়া হলো। দুটি পর্বে এর আগে আমরা মালয়ের জঙ্গলে গল্পটি করেছিলাম। এটি তার পরবর্তী অংশ, যা মালয়ের ইতিকথা নামে প্রকাশিত হয়। অমলের চরিত্রে অপূর্ব, সৈনিকের ভূমিকায় শুভদীপ, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে আনন্দ বাগচির কাহিনী মালয়ের ইতিকথা। এর আগে মালয়ের জঙ্গলে গল্পে আপনি শুনেছেন স্কুলের হয়ে অমল ফুটবল খেলতে যায় সিঙ্গাপুরে। টুর্নামেন্ট জেতার পর সে গিয়ে ওঠে তার ছোট দাদুর বাড়িতে। কিছুদিনের মধ্যেই জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করে এবং আমেরিকার পার্ল হারবারের পর সিঙ্গাপুর আক্রমণ করে। এমন পরিস্থিতিতে ছোট দাদু তার ছোট ছেলে বিশ্বনাথকে দায়িত্ব দেন অমলকে কলকাতা পৌঁছে দেওয়ার। অমল, ফং এবং বিশ্বনাথ নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে মালয়ের জঙ্গলের ভেতর দিয়ে তাদের গন্তব্যস্থলের দিকে এগোতে থাকে, কিন্তু একদল জাপানি সৈন্য ওদের ঘিরে ফেলে। তারপর বাঁশের নৌকোয় শুয়ে কাউন্ট করতে করতে পাঁজরে একটা গুঁতো লাগতেই অমল চোখ খুলেছিল, কিন্তু তার মনে হলো সে তাকায়নি। চোখ বুজেই এই নাটকীয় দুঃস্বপ্নটা দেখছে। পেঁচার মতো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সেই গোলমুখ লোকটা বন্দুকের নল দিয়ে আর একটা খোঁচা মারতে যাচ্ছিল। অমল ধরফর করে উঠে বসল। একটু তফাতে বিশু মামা আর ফংকে ঘিরে ফেলেছে তিনটে বেঁটে খাটো লোক। তাদের একজনের হাতে রাইফেল আর তার নলটা বিশু মামার পিঠে ঠেকানো। সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো পুরনো ঘটনাগুলো ঝলকে ঝলকে মনে পড়ে গেল অমলের। ভোর হয়ে আসায় জলপথ আর নিরাপদ নয় ভেবে নদীর খাঁড়ির ভেতর নৌকো লুকিয়ে ওরা ডাঙায় আশ্রয় নিয়েছিল। উদ্বেগ, উত্তেজনা আর সারা রাত জাগার ক্লান্তিতে ওরা অঘোরে ঘুমিয়ে পড়েছিল ঝোপের তলায় বেছানো পাতার বিছানায়। তাই জাপানিরা কখন ওদের ঘিরে ফেলেছে সেটা ওরা বুঝতে পারেনি। গেট আপ অমল, গেট আপ! ধরফর করে উঠে বসে অমল। এ তো বন্দুকের নল নয়, কেউ ওর কাঁধ ধরে ঝাঁকানি দিচ্ছিল। অমল এইবার সত্যিকারের চোখ খুলে ফংকে দেখতে পেল। ফং ওর ওপর ঝুঁকে পড়ে ওকে ডাকছে। চোখ রগড়াতে রগড়াতে উঠে বসে অমল চারপাশে একবার তাকালো, কিন্তু জাপানি সোলজারগুলোকে কোথাও দেখতে পেল না, এমনকি বিশু মামাকেও না। কি ব্যাপার? ওর মাথায় কিছুই ঢুকছিল না। তবে কি এতক্ষণ ধরে স্বপ্নের মধ্যেই আর একটা স্বপ্ন দেখছিল নাকি সে? ঘুম থেকে ধরফর করে জেগে ওঠার স্বপ্ন, বিগত ঘটনাগুলো সিনেমার মতো মনে পড়ে যাওয়ার স্বপ্ন। এখানে আর এক মুহূর্ত অপেক্ষা করা নিরাপদ নয়। পেরাক এখন বিপজ্জনক নদী। পেরাকের ডাউনস্ট্রিমে পেন্টুন ব্রিজের চারপাশে এখন কয়েক ডিভিশন জাপানি সৈন্য ঘাঁটি গেড়ে রয়েছে। সত্যি বলতে কি, আমরা এখন জাপানি এলাকার মধ্যেই ঢুকে বসে আছি। যে কোনো মুহূর্তেই পেট্রোল ট্রুপ এসে হানা দিতে পারে। আসলে অমল অঘরে ঘুমোচ্ছে দেখে তাকে না জাগিয়ে
ফং আর বিশু মামা চারপাশটা একটু ঘুরে দেখতে বেরিয়েছিল। আর তখনই ঝোপের ওপাশে স্থানীয় গেরিলা দলের দুটি যুবকের সঙ্গে তাদের দেখা হয়। নইলে কি আর এত খবর জানতে পারত তারা? একেই বলে রাখে কেষ্ট মারে কে। বিশু মামাকে নাকি জাপানিদের গুপ্তচর ভেবে পিস্তল তুলে গুলি করতে গিয়েছিল ওরা, কিন্তু ফং সঙ্গে থাকায় কোনো বিপদ ঘটেনি। সে চীনে ভাষায় সবকিছু খুলে বলায় ওরা আশ্বস্ত হয়েছে এবং আপাতত ওদের ডেরায় নিয়ে গিয়ে আশ্রয় দিতে রাজি হয়েছে। তবে এখনও পুরোপুরি বিশ্বাস করতে পেরেছে বলে মনে হলো না। বলছে ওদের ক্যাম্পে গিয়ে কাগজপত্র দেখাতে হবে। সব দেখে শুনে ওদের লিডার যদি সন্তুষ্ট হয় তাহলে জাপানিদের নজর এড়িয়ে বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা ওরাই করে দেবে। অপরিচিত চীনে যুবক দুজন ওদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। বেশ বোঝা যাচ্ছিল এই গভীর জঙ্গলের নারী নক্ষত্র ওদের নখদর্পণে। নইলে জিলিপির প্যাঁচ খাওয়া এই সুঁড়িপথ চিনে এগোনো কোনো আনাড়ি লোকের কাজ নয়। লাইন করে ওরা চলেছিল, ঠিক দার্জিলিংয়ের পাহাড়ি ছোট্ট রেলের মতো। সামনে পেছনে যেন দুটো ইঞ্জিন, দুই চীনে যুবক, তাদের হাতে আবার পিস্তল। মাঝখানে তিনটে কামরার মতো ওরা তিনজন চলেছে, কাঁধে নিজেদের মালপত্র। পাছে কেউ পথ ভুল করে বসে বা পিছিয়ে পড়ে, সেই জন্যই এই ব্যবস্থা। কিন্তু অমলের কেমন যেন মনে হচ্ছিল তারা এই চীনে গেরিলাদের হাতে বন্দি। পাহারা দিয়ে ওদের বুঝি বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ এক জায়গায় এসে সামনের লোকটা থমকে দাঁড়িয়ে পড়ল। অমল প্রথমে দেখতে পায়নি। সরু পায়ে চলা পথটা 10-12 গজ এগিয়ে যেখানে শেষ হয়েছে সেখানে প্রকাণ্ড প্রকাণ্ড গোল থামের মতো একসার বড় গাছ বেড়ার মতো দাঁড়িয়ে। গাছগুলোর গুঁড়িকে পিলারের মতো কাজে লাগিয়ে তৈরি হয়েছে একটা দোতলা কাঠ আর বাঁশের তৈরি বাড়ি, চঁচারি বাঁশ আর পাতায় তৈরি চাটাইয়ের বেড়া। মাথার ছাউনিটা সবুজ ত্রিপল দিয়ে মোড়া। জঙ্গলের সবুজ লতা পাতার সাথে এমনভাবে রং মেলানো যে ভালো করে নজর করলে তবেই দেখতে পাওয়া যায়, নইলে আধ নজরে মনে হবে দুর্ভেদ্য কোনো ঝুপসি জঙ্গলের দেওয়াল। শত্রুপক্ষের আস্তানা ভেবে অমল একটু শঙ্কিত হয়েছিল, কিন্তু তা নয়, এটা এই গেরিলাদেরই গোপন ডেরা। সামনের লোকটা মুখে আঙুল পুড়ে অদ্ভুত কায়দায় একটা সিটি দিল। সঙ্গে সঙ্গে ওধার থেকেও একটা পাল্টা শীষের আওয়াজ ভেসে এলো। কিন্তু রাস্তা দিয়ে সোজাসুজি বাড়িটার দিকে না এগিয়ে সামনের লোকটা ওদের নিয়ে বাঁ পাশের ঝোপের মধ্যে ঢুকল। ফান জাতীয় আগাছার লতা পাতা দুহাতে যেন বিলি কেটে লোকটা এগিয়ে যাচ্ছিল। তার দেখা দেখি ওরাও, তা ওই পানা পুকুরে পানা সরানোর মতো। পায়ে চলা সরু পথটা আবার ডালপালায় ঢেকে যাচ্ছিল পেছনে। আমরা তো ওই বাড়িতেই যাচ্ছি, তাহলে পরিষ্কার রাস্তা ছেড়ে এমন ঘুরপথে কেন? বুবি ট্র্যাপ কথাটা শুনেছিস? আমার মনে হয় এই রাস্তায় সেই রকমই কোনো ট্র্যাপ বা ফাঁদ পাতা আছে, শত্রুকে বিপদে ফেলার জন্য। যুদ্ধের সময় যেমন চলার পথে মাইন পেতে রাখে, সেই রকম। কথাটা শুনে অমলের গায়ে কাঁটা দিল। একটু পরেই ওরা উঠোন মতো এক টুকরো ফাঁকা জায়গায় এসে পৌঁছল। এক পাশে বাড়ি, অন্য পাশ দিয়ে ফুট 3 চওড়া একটা নালা দিয়ে স্ফটিকের মতো ঝকঝকে জলের ধারা বয়ে যাচ্ছে ঝিরঝির করে। আসলে সেটা একটা ঝর্ণা। কোন পাহাড় থেকে বয়ে আসছে কে জানে। ঝর্ণার ওপিঠে একটা গাছের গায়ে চোখ পড়তেই চমকে উঠল অমল। একটা দড়ির মই যেন ঝুলছে। মই বরাবর চোখ তুলতেই দেখতে পেয়ে গেল ব্যাপারটা। উঁচু গাছের মগডালে শকুনের বাসার মতো একটা মাচা বাঁধা। মইটা নেমে এসেছে সেখান থেকে। কচুর পাতার মতো বড় বড় পাতার একটা অর্কিড সাপের মতো পেঁচিয়ে আছে গাছের গুঁড়িটায়। তার ফলে এমন একটা ঘেরাটোপ তৈরি হয়েছে
যে মাচাটা চট করে চোখেই পড়ে না। ওই টঙে উঠে কেউ নিশ্চয়ই চারপাশে নজর রাখে, কিন্তু এই মুহূর্তে বোধহয় ওখানে কেউ নেই। অমল যে ব্যাপারটা দেখতে পেয়েছে তেমন কোনো ভাবান্তর না দেখিয়েই চীনে যুবকটার পিছু পিছু উঠোন পেরিয়ে বাড়িটার দরজার সামনে গিয়ে পৌঁছল। বেশ নিচু দরজা, বোধহয় খিড়কি টিড়কি কিছু হবে। মাথা ঝুঁকিয়ে ঢুকতে হলো। ঘরের ভেতরে তিনটে লোক অনেকগুলো কাঠের প্যাকিং বাক্সের সিল খুলে কিছু দেখছিল। ওদের দেখেই চমকে উঠল। সবচেয়ে ঢ্যাঙা লোকটা চোখের পলকে উঠে দাঁড়ালো এবং তার হাতে একটা উদ্যত রিভলভার। অমলদের গাইড চীনে যুবকটি দ্রুত গতিতে কিসব যেন বলে গেল। অমল তার বিন্দু বিসর্গ বুঝতে পারছিল না। তার নাকে শুধু আসছিল শুঁটকি মাছের ঝোল ফোটার গন্ধ। বোধহয় পাশের ঘরে রান্না চেপেছে। এতক্ষণে চাপা খিদেটা চনমন করে উঠল পেটের মধ্যে। সব শুনে ঢ্যাঙা লোকটার মুখের ভাব খানিকটা নরম হলো। সে রিভলভারটা কোমরে গুঁজে এগিয়ে এলো হাসি হাসি মুখে। তারপর হাত বাড়িয়ে বিশু মামার সঙ্গে হ্যান্ডশেক করে বলল, তোমরা আমাদের অতিথি এবং বন্ধু। তোমরা যাতে নিপ্পন আর্মির হাতে না পড়ো সে চেষ্টা আমরা নিশ্চয়ই করব, কিন্তু তার আগে কিছু ফর্মালিটিস আছে। আমরা কতগুলো ব্যাপারে নিশ্চিত হতে চাই। স্বচ্ছন্দে, আমরা কোনো মিথ্যে কথা বলিনি। ব্যাগে কাগজপত্র আছে, ইচ্ছে করলে দেখতে পারো। ঢ্যাঙা লোকটার ইশারায় তার দুজন সঙ্গী এগিয়ে এলো। তারা অমলদের দেহ তল্লাশি করল। হয়তো ভেবেছিল ওদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র আছে, কিন্তু পেল না কিছুই। তখন ওদের দলপতি মাপ চেয়ে নিয়ে বলল, তোমরা এখন স্নান টান করে নাও, আমি ততক্ষণ তোমাদের কাগজপত্র দেখি। খাওয়া প্রায় শেষ হয়ে এসেছিল। শুঁটকি মাছের ঝোল দিয়ে গরম ধোঁয়া ওঠা ভাত, মুরগির মাংস আর ব্যাঙের ছাতার তরকারি। এত ভালো রান্না অমল আশাই করেনি। তাই খুব তারিফের চোখে বুড়ো মালয়ী লোকটার দিকে তাকিয়ে হাসছিল। খাবার পরিবেশন করে লোকটা একটু তফাতে দাঁড়িয়েছিল। এক মুখ দাড়ি, মাথায় কাকের বাসার মতো রুক্ষ চুল, চোখ দুটো কেমন যেন ভীত সন্ত্রস্ত জন্তুর মতো। বোধহয় লোকটা বোবা, কারণ এসে অবধি লোকটার মুখে একটাও কথা শোনেনি তারা। খঞ্জ ব্যঞ্জন কেমন খেলি? খঞ্জ ব্যঞ্জন? কোনটার কথা বলছো বলো তো? জঙ্গলে এসে না তুই 50% বোকা হয়ে গেছিস অমল। খঞ্জ মানে খোঁড়া, জানিস না? লোকটাকে দেখ, পায়ে খোঁড়া কিন্তু হাতে খাটো না। আইটেমগুলো রীতিমতো ইটেবল হয়েছে। আরে এ কি? অমলের চেটেপুটে সাফ করে আনা ডিশের দিকে আঙুল বাড়িয়ে বিশু মামা কি যেন দেখালেন। অমল চোখ ফিরিয়েই চমকে গেল। রক্ত, তাজা রক্ত 2-3 ফোঁটা ডিশের ওপর ছড়িয়ে গেছে। তাকিয়ে থাকতে থাকতেই আরো 1 ফোঁটা পড়ল। অমল ভেবেছিল তার নাক থেকে রক্ত পড়ছে। খেলার মাঠে 2-1 বার চোট খেয়ে নাক দিয়ে রক্ত বেরিয়েছে বটে, কিন্তু আজ তো কোনো আঘাত লাগেনি তার। সাবধানে বাঁ হাতের চেটো দিয়ে নাক মুছে হাতের দিকে তাকালো, কিন্তু কোথায়? নাকে তো ছিটে ফোঁটা রক্তের চিহ্নও নেই। দেখি দেখি দেখি, মুখটা ফেরা। ওহো, হ্যাঁ, তোর কপাল কাটলো কি করে? স্নান করে উঠে চুল আঁচড়ানো অমলের স্বভাব নয়, আজও আঁচড়ায়নি। চুলগুলো কপালের ওপরই এসে পড়েছে, তাই ক্ষতস্থানটা সঠিক দেখা না গেলেও রক্তটা কপাল থেকেই গড়াচ্ছে সন্দেহ নেই। কিন্তু মালয়ী লোকটা ঠিক বুঝেছিল। সে ছুটে গিয়ে 1 খাবলা নুন নিয়ে এসে অমলের কপালে ঘষে দিল এবং তার বাঁ হাতের কনুইটার কাছেও। কয়েক সেকেন্ডের মধ্যেই রক্তের ডেলার মতো কি যেন একটা খসে পড়ল। ডেলা দুটো সামান্য নড়ছে। চোখ বেশ বড়সড় সাইজ, রক্ত খেয়ে টোল্লা হয়ে গিয়েছিল। কিন্তু নুনের সংস্পর্শে কেমন যেন একটা কেমিক্যাল রিয়াকশন শুরু হয়ে গিয়েছিল। জোঁকের মুখে নুন দিলে কি হয় দেখ। জোঁকের শরীর যেন গলে যাচ্ছে,
খানিকটা ওই পিত্তি গলে যাওয়ার মতো। জোঁক যে কোত্থেকে এসেছে সেটা অনুমান করতে বিলম্ব হলো না। অমলের মনে পড়ল আজকে স্নান করতে গিয়ে ঝর্ণার ওপাশে ডোবা মতো একটা জায়গা দেখতে পেয়ে সেই জলাটার ধারে কিছুক্ষণ সে বসেছিল। বসার উদ্দেশ্য আর কিছুই না, গাছের ওপরের সেই শকুনের বাসার মতো মাচাটাকে একটু খুঁটিয়ে লক্ষ্য করা। ডোবার স্থির জলে মাচার একটা পাশে ছায়া পড়ছিল স্পষ্ট হয়ে। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে অমল দেখেছিল মানুষরূপী সেই শকুনটাকে। পাতার ঘেরাটোপের আড়াল থেকে একটা বন্দুকের নল সামান্য বেরিয়ে আছে। বোঝা যাচ্ছে তাদের গতিবিধির ওপর নজর রাখছে, তাই শুধু নয়, লোকটা তাদের বন্দুকের নিশানার মধ্যেই বেঁধে রেখেছে, পালাবার চেষ্টা করলেই গুলি করবে। মুখে কোনো ভাবান্তর প্রকাশ করেনি অমল। ঘরে গিয়ে বিশু মামাকে একটু পরে বললেই হবে। মুখ তুলে একবার তাকায়নি পর্যন্ত মাচার দিকে। ওই ওয়াচ টাওয়ারে একটা লোক যে লুকিয়ে বসে কেবল বহিরাগত শত্রুর অপেক্ষায় থাকে তাই নয়, দিনরাত তাদেরও পাহারা দেয় এটা জানতে পেরে তার কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল। আহারান্তে ঘরে ফিরে ব্যাপারটা বিশু মামাকে বলতে যাচ্ছিল, কিন্তু সে কথা তিনি কানেই তুললেন না। জানি জানি, নট আ ম্যাটার অফ জোকস। জোঁক বলে কথা। আয় দেখি কাছে আয়। বিশু মামা ঠিকই সন্দেহ করেছিলেন। অমলের গোড়ালির ইঞ্চি তিনেক ওপরে হাঁটুর উল্টো দিকের নরম ভাঁজের মধ্যে আর পেটের কাছে আরও 3-3টে জোঁক স্টিকিং প্লাস্টারের মতো সেঁটে আছে। তবে স্টিকিং প্লাস্টার টেনে খোলা যায়, জোঁককে টেনে ছাড়ানো যায় না। তার কামড়ও প্রায় মরণ কামড়ের মতো। বিশু মামা তাড়াতাড়ি ব্যাগের ভেতর থেকে একটা শিশি বের করলেন। শিশিতে লবণ আর তামাক পাতার ঘন আরক। 1 ফোঁটা করে ওদের গায়ে দিতেই মন্ত্রের মতো কাজ হলো। জোঁকগুলো গা থেকে ছিটকে পড়ে ডেলা পাকিয়ে থ্যাঁতলানো জ্যামের মতো হয়ে গেল। এই রক্তখেকো জীবগুলো মালয়ের জঙ্গলের কোনো কোনো অঞ্চলের নাকি বিভীষিকা। অবশ্য বৃষ্টি হলে এদের অ্যাক্টিভিটি আরও অনেক গুণ বেড়ে যায়। ক্ষতস্থানগুলো দিয়ে অনেক সময় চুইয়ে রক্তপাত হয়, চুলকোয়, দূষিত ঘায়ের সৃষ্টি হয়। বিশু মামা কৌটো খুলে ক্ষত মুখগুলোয় উপকারী পাউডার লাগিয়ে দিচ্ছিল প্রতিষেধক হিসেবে। অমল বলল, জোঁকের মালয় নাম কি জানো? কেন বলতো? ওরাং জাহাত। কি ঠিক বলেছি? আগে না, তুই এইমাত্র যে কথাটা বললি তার মানে খারাপ লোক। মালয়ী ভাষায় ব্যাডম্যান বোঝাতে ব্যবহার করা হয় শব্দটা। তবে যে অমলের হঠাৎ কি যেন মনে পড়ে গেল। বিশু মামা, বোবা আজ কথা বলেছে। কে কথা বলেছে? ওই বুড়ো রাঁধুনিটা আমার কপালে লবণ ঘষে দেওয়ার সময় চাপা ফিসফিসে গলা ওই কথাটা বলল। রিয়েলি? আমি ভেবেছিলাম চোখ দেখে বলছে। বিশু মামা কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। আমি জানতাম লোকটা বোবা না, ওকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে। ও তোকে ওই চীনে মস্তানগুলোর সম্পর্কেই সাবধান করে দিয়েছে। আমারও কদিন থেকেই কেমন সন্দেহ হচ্ছিল এটা গেরিলা নয়, ডাকাতের দল, কিংবা কখনো গেরিলা দলে থাকলেও এখন দলত্যাগী একটা ক্রিমিনাল গ্যাং ছাড়া আর কিছুই নয়। বিশেষ মতলবে আমাদের ভুলিয়ে ভালিয়ে ধরে রেখেছে এরা। হয়তো অর্থের বিনিময়ে জাপানিদের হাতে তুলে দিতে চায়। তাহলে উপায়? হ্যাঁ, কেটে পড়তে হবে। বাঁচতে হলেই এখন এই একটা রাস্তাই আমাদের সামনে রয়েছে, তবে খোলা রাস্তা না, অনেক ঝুঁকি আর অনিশ্চয়তা আছে। তোরা বিশ্রাম কর, আমাকে ভাবতে দে, বিকেলে কথা হবে। চোখ বন্ধ করে শুয়ে শুয়ে অমল ব্যাপারটা ভাবছিল। বিশু মামা পালানোর কথা বললেন বটে, কিন্তু এখান থেকে পালানো অসম্ভব। ওই ঢ্যাঙা লোকটা তার 5 জন জঙ্গি সাগরিদকে নিয়ে দিনের বেলাটা বোধহয় বাইরে বাইরেই কাটায়। কখন বেরিয়ে যায়, কখন ফেরে, কিছুই ঠিক ঠিকানা নেই। কিন্তু ওরা বেরিয়ে গেলেও বাড়িটা খালি থাকে না।
গাছের মাচায় ওই ইঁদুর মুখ লোকটা গা ঢাকা দিয়ে বসে থাকে। দোতলার যে ঘরটায় অমলরা থাকে তার দরজা জানালা নেই। একপাশের দেওয়ালে ফুট 6 উঁচুতে টানা জাফরি, তা দিয়ে কাজ চালানোর মতো আলো আসে। গাছের ডালপাতার ফোকর দিয়ে ছিটে ফোঁটা আকাশ দেখা যায় মাঝে মাঝে। কলকাতায় যেমন অনেক দোকান ঘরের কাঠের সিলিংয়ের ওপরে ঘর থাকে, এই ঘরটাও তেমনই। একপাশের মেঝেতে একটা চৌকো কাটা মতো জায়গা আছে। একটা হালকা কাঠের মই বেয়ে ওঠানামা করতে হয় সেখান দিয়ে। নিচে বসার ঘরের এক প্রান্তে মই বেয়ে নামলেই মুখোমুখি একটা খুপড়ি মতো ঘর দেখা যায়। সেখানে থাকে ওদের আর একটা ওয়াচডগ। ওয়াচডগ নামটা অবশ্য অমলেরই দেওয়া। আসলে একটা ফ্যাটি চিনেম্যান, কোলা ব্যাঙের মতো থপথপে চেহারা আর হুতুম প্যাঁচার মতো গোল মুখ নিয়ে বসে থাকে। লোকটা আবার ট্যাঁড়া, কোন দিকে তাকিয়ে আছে তা বোঝাও যায় না। কিন্তু সে অদ্ভুত ক্ষিপ্ত আর নিঃশব্দ। চলাফেরা করে বন বেড়ালের মতো লঘু পায়ে, যেন পায়ের তলায় ক্রেপের প্যাড আর শক্তিশালী স্প্রিং লাগানো আছে। অবশ্য বেশিরভাগ সময় লোকটা বসেই থাকে, হয় বসার ঘরে, নয়তো তার ওই খুপড়ি ঘরটার ভেতরে। কিন্তু চুপ করে বসে থাকে না। বাটালির মতো ধারালো যন্ত্র দিয়ে কি সব জানি খোদাই করে। বাঁশের গাঁটওয়ালা মোটা শেকড় থেকে হয়তো তামাক খাওয়ার পাইপ বানায়। লোকটা বোধহয় জাগলার ছিল, কোনো সার্কাসের দলে ছুরির খেলা টেলা কিছু দেখাতো। 4-5টা ধারালো ছুরি নিয়ে প্রায়ই শূন্যে লোভালোভি খেলে। অমল জানে লোকটার ছুরির নিশানা বন্দুকের গুলির মতোই নির্ভুল। 25-30 ফুট দূর থেকে সেদিন যেভাবে গাছের গুঁড়িতে একটা ছুটন্ত কাঠবেড়ালির মাথা গেঁথে দিয়েছিল, তা থেকেই বোঝা গেছিল লোকটার হাতে শুধু জাদুই নেই, লোকটা ভয়ঙ্কর নিষ্ঠুরও বটে। মানুষ মারতেও তার হাত কাঁপবে না। চলতে ফিরতে সবসময় একজোড়া চোখের দৃষ্টি পিঠ ছুঁয়ে আছে, এইরকম একটা শিরশিরে অনুভূতি মনের মধ্যে কেমন যেন অস্বস্তি ছড়ায়। বোঝা যায় না, কিন্তু এবাড়ির কোনো ফাঁক ফোকর দিয়ে আরও কোনো অদৃশ্য চোখ যেন অমলদের নজরে রেখেছে। রাত্রিবেলা যখন বাড়ির বাইরে যাওয়ার দরজাগুলো বন্ধ হয়ে যায়, ওপর নিচের ঘরগুলো থেকে ঘুমন্ত নিঃশ্বাসের শব্দ আর নাক ডাকার ধ্বনি শুনতে পাওয়া যায়, তখনও সেই ফ্যাটি চিনেটা বসে বসে ঝিমোয়। বসার ঘরে ঝুলন্ত লণ্ঠন থেকে কেমন যেন ঘুম ঘুম আলো ছড়াতে থাকে চারপাশে। কাঠের সিঁড়িটা সরিয়ে রাখা হয় অন্য কোথাও, অর্থাৎ অমলদের নিচে নামবার কোনো উপায় থাকে না। প্রথম দিনই রাত্রিরে অমল কৌতূহলে উঁকি মেরেছিল একটা কাটা জায়গা দিয়ে। সন্ধে রাত্রিরেও লোকটা নেশা করছিল বসে বসে। বাঁশের চোঙায় করে সামসু খাচ্ছিল। তারপর আরও রাতের দিকে লোকটা বেহুঁশ হয়ে ঘুমোচ্ছে ভেবে অমল যেই গলা বাড়িয়েছিল, অমনি শিকারী বেড়ালের মতো লোকটার চোখ ঠিক খুলে গেল। লোকটা যে জেগে জেগে ঘুমোয় তাতে সন্দেহ নেই। তাই এখান থেকে কেটে পড়ার কথা বিশু মামা কি করে ভাবতে পারলেন, সেটাই অমলের মাথায় ঢুকছিল না। হঠাৎ বিশু মামার হাতের নাড়া খেয়ে অমলের ঘুমটা ভেঙে গেল। ফং ওর আগেই উঠে বসেছে। চোখ কচলে হাত ঘড়ির লুমিনাস ডায়ালের দিকে তাকিয়ে দেখল রাত 3টে। গেট রেডি, এবার নামতে হবে। খুব সাবধান, যেমন বলেছি তেমন করবি, নিজে থেকে কিছু পাকামো করবি না। বিছানার তলায় খড় পাকিয়ে দড়ি বানানো হয়েছিল সন্ধেবেলায়। বাঁশের খুঁটির সঙ্গে তার একটা দিক বিশু মামাই বেঁধে রেখেছিল। এবার নিঃশব্দে ঝুলিয়ে দিল। অমলের বুক কেমন যেন দুরু দুরু করছিল। ফ্যাটিটা জেগে উঠলে কি কাণ্ড যে হবে কেউ জানে না। অমল দেখতে পাচ্ছিল লোকটা একদিকে মুখ করেই শুয়ে আছে,
একটা হাত থাবার মতো পাতা আছে একটা চামড়ার খাপের ওপর, যার ভেতর থেকে অন্তত হাফ ডজন ছুরির বাঁট বেরিয়ে আছে। বিশু মামা দড়িটা ধরে চোখের পলকে নেমে গিয়ে লোকটার সামনে ঝুঁকে দাঁড়িয়ে কি একটা যেন করলেন। অমল স্পষ্ট দেখল চামড়ার চওড়া ব্যাগটা বিশু মামার হাতে। লোকটা বোধহয় বুঝতেও পারল না। বিশু মামা আঙুল তুলে ওদের নামতে ইশারা করলেন। সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই অমল জয় মা, জয় মা, জয় মা, জয় মা বলে ঝুলে পড়ল। হাতের ইঙ্গিতে বিশু মামা তাকে দরজা খুলতে বলেই নিজে একটা ঝোলানো লণ্ঠন নিয়ে উবু হয়ে বসে পড়লেন। সামান্য কি যেন কারিকুরি করার আছে তার। পা টিপে টিপে এগিয়ে গিয়ে অমল যতদূর সম্ভব নিঃশব্দে দরজার হুড়কোটা খুলে ফেলে ফিরে তাকালো, কিন্তু ফংকে কোথাও দেখতে পেল না সে। তার তো এতক্ষণে নেমে আসার কথা, শুধু বড় ব্যাগটা কাঁধে ফেলবে আর নামবে। জামা কাপড়, 3 জোড়া জুতো আর ওষুধপত্র। ব্যাগের মধ্যে সম্পত্তি বলতে এই, বাকি সবই তো ডাকাতদের হেফাজতে। মায় বিশু মামার ক্যামেরা পর্যন্ত পরে ফেরত দেবে বলেছিল, কিন্তু তারা দেয়নি। কাগজপত্র, ম্যাপ, নকশা, দূরবীন, কম্পাস, টাকা কড়ি, টিন ফুড সব ফেলে রেখে শূন্য হাতে বিদায় নিতে হবে, এই যা দুঃখ। অনিশ্চিত ভাগ্যকে সম্বল করে অনির্দিষ্ট কালের জন্য এই জঙ্গলের দরিয়ায় ভাসতে হবে তাদের। ফ্যাটির শিয়রে একটা 5 সেলের টর্চ উঁকি মারছিল। অমল দেখা মাত্র সেটা ছোঁ মেরে তুলে নিল। মনে পড়ে গেল ফংয়ের ওপর অন্য একটা দায়িত্ব আছে। ও বোধহয় সেই কাজটাই করছে। তাদের বিছানার তলা থেকে খড়গুলো টেনে এনে কাজটায় জড়ো করছে। কান পেতে অস্পষ্ট শব্দ শুনতে চেষ্টা করছে। এমন সময় ফং রিংয়ের খেলা দেখানো জিমন্যাস্টের মতো সিলিংয়ের কাটা জায়গাটা দিয়ে সরল রেখায় তার শরীরটাকে নামিয়ে দিল। ও নেমে আসতেই বিশু মামা লণ্ঠনটাকে বাস্কেটবলের নেট করার কায়দায় ছুঁড়ে দিল ওপরে। অমল ভেবেছিল বেশ কিছুটা আওয়াজ করে চিমনিটা চুরমার হয়ে যাবে, কিন্তু তার বদলে ঝুপ করে একটা শব্দ হলো। খুব একটা জোরে নয়, কিন্তু তার ফলেই কিনা কে জানে নিঃশ্বাস প্রশ্বাসের নাক ডাকার সেই টানা ছন্দে তাল কেটে গেল কোথাও, যেন থমকে গিয়ে পাশ ফিরে শুলো। আসলে কোরাস থেকে একটা নাক যে কাটা গেছে, তার ডাক যে বন্ধ হয়ে গেছে, সেটা টের পাওয়ার সঙ্গে সঙ্গেই অমল যেন ভূত দেখল। বিশু মামার ডান দিকে একটা আন্ডারওয়্যার আর স্যান্ডো গেঞ্জি পরা লোক এসে দাঁড়িয়েছে। এখনই বোধহয় ওদের ঘাড়ের ওপর লাফিয়ে পড়বে। বিশু মামাকে যে সাবধান করে দেবে অমল সেই সময়টুকুও পেল না। সে শুধু চোখে একটা ধাঁধা দেখল বিশু মামা বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে খোলা হাতটাকে কাটারির মতো ব্যবহার করলেন। গলার ঠিক মাঝামাঝি জায়গায় যে গুটলি মতো জিনিসটাকে অ্যাডামস অ্যাপেল বলে, ঠিক তার উপরই বোধহয় হাতের চেটোর পাশ দিয়ে একটা আঘাত করলেন বিশু মামা। তাই ওই ইঁদুরমুখ লোকটা চেঁচিয়ে ওঠার আর সুযোগ পেল না। গলা দিয়ে একটা বিচিত্র গোঙানির মতো শব্দ করে সে কাটা কলা গাছের মতো উল্টে পড়ে যাচ্ছিল। বিশু মামা খপ করে তার চুলের মুঠো ধরে তার পতন কিছুটা সামলে দিলেন, কিন্তু এক হাতে খাপে জড়ানো ছোড়ার বান্ডিল থাকায় পুরোপুরি পারলেন না। হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার একটা শব্দ হলো। এপাশে ফ্যাটির দেহটাও কেমন যেন নড়ে উঠল। পালা বলেই বিশু মামা দরজার দিকে ছুট লাগালেন। কপাট খুলে অমল বেরোলো টর্চ হাতে সকলের আগে। পেছনে বাড়ির মধ্যে একটা কোলাহল শোনা গেল দ্রুত। বাইরেটা ঠিক খুঁটখুটে অন্ধকার নয়, বোধহয় বনের পরে দিগন্তে চাঁদ ছিল। সেই ভুতুড়ে আলোর আবছা একটা আভা উঠোনের অন্ধকারটাকে জ্যালজ্যালে করে রেখেছিল। ঝোপের মধ্যে লুকোনো পথটা যেখান থেকে শুরু হয়েছে, নালার সেই জায়গাটা ওরা কদিন ধরেই লক্ষ্য করে রাখায় চিনতে খুব একটা অসুবিধে হলো না। দৌড়ে গিয়ে এক এক লাফে ওরা নালাটা ডিঙিয়ে ফেলল।
শব্দ হবে বলে ওরা জুতো পরে বেরোয়নি, কিন্তু এখন আর জুতো পরে নেওয়ার সময়ও নেই। নুড়ি কাঁকড় কাঁটায় পা ক্ষতবিক্ষত হলেও সেদিকে মন দেওয়ার সময় এখন নেই। টর্চটা নেভা। কিছু বলার আগেই অমলের হাত থেকে টর্চটা ছিটকে পড়ল। লোকগুলো যে এত তাড়াতাড়ি জেগে উঠে পিছু ধাওয়া করবে বিশু মামাও তা কল্পনা করতে পারেননি। প্রথমে ভেবেছিলেন গাছের মাজা থেকে গুলি ছোঁড়া হচ্ছে, কিন্তু একটু পরেই সেই ভুল ভাঙল। প্রথম গুলিটা স্রেফ কপাল জোরে অমলের গায়ে না লেগে শুধু টর্চটাকে ছিটকে ফেলে দিয়েছিল। পরের গুলিটা মৃত্যুর শীষ দিয়ে বিশু মামার কান ছুঁয়ে বেরিয়ে যেতেই সে অমল আর ফংকে বগল দাবা করে শুনিপথ থেকে জঙ্গলের ভেতরে ডাইভ খেয়ে পড়ল। ডালপালায় ঘষ্টে কোথায় কার ছড়ে গেল সে খেয়াল করার সময় তখন নেই। ওদিক থেকে এলোপাথারি গুলি চলছে। বন্দুক, পিস্তল, রিভলভার সমস্ত কিছুর আওয়াজ কানে আসছে। ভোর রাতের নির্জনতা ছত্রখান করে হালকা ভারী দুরকমের আওয়াজ। গাছের উঁচু ডাল থেকে বোধহয় বাঁদর বা ওই জাতীয় কোনো গেছো প্রাণী সচিৎকারে মাটিতে আছড়ে পড়ল। ভয়ে দিশেহারা হয়ে বোধহয় একপাল বুনো শুয়োর ঝোপঝাড় ফুঁড়ে রকেটের মতো বেরিয়ে গেল। মাটি থেকে 1 ইঞ্চিও মাথা তুলবি না কেউ, একেবারে ডেড বডির মতো পড়ে থাক, ওরা এগিয়ে আসছে। তোমার ক্যালকুলেশনে বোধহয় একটু চুপ। চুপ তো একেবারেই চুপ। এ পক্ষও চুপ, ও পক্ষও চুপ। বন্দুকের নলগুলো হঠাৎ নিঃশব্দ হয়ে যাওয়ার কারণটা সত্যিই দুর্বোধ্য। এটা কি নতুন কোনো চালাকির ফাঁদ? তবে বন্দুকবাজরা রণে ভঙ্গ দিয়ে ফিরে গেছে ভেবে যেই ওরা উঠে দাঁড়িয়ে চলতে শুরু করবে, অমনি শব্দভেদী বানের মতো নির্ভুল লক্ষ্যে একত্রীকরণ গুলিয়ে এসে ওদের ঝাঁঝরা করে দেবে। ভয়ে জোরে শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিতে পারছে না অমল। বিশু মামার শরীরে নড়াচড়া অমল টের পাচ্ছিল, তবে শব্দে নয়, হাতের ছোঁয়ায়। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, তবে বিশু মামা বোধহয় ছায়ার মতো নিঃশব্দে হামা দিয়ে একটু এগিয়ে গেলেন, তারপর উঠে দাঁড়ালেন। না, ক্যালকুলেশনে কোনো ভুল হয়নি। জঙ্গলের ঝিঁঝির ডাক ফের শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তা ছাপিয়ে বাড়ির দিক থেকে কেমন হুটোপাটি আর কোলাহলের মিশ্র আওয়াজ কানে আসতে লাগলো। আকাশ ততক্ষণে লাল হয়ে উঠেছিল বোধহয়। জঙ্গলের মধ্যেও তার আভা কিছুটা ছড়িয়ে পড়েছে। তারপর হঠাৎ ফটাস ফটাস করে বাঁশের গাঁট ফাটার আওয়াজ আর পোড়া গন্ধ বাতাসে ভেসে এলো। লেটস গো, এটাই আমাদের লাস্ট চান্স। কিন্তু গো বলা যত সহজ, যাওয়া তত সহজ নয়। চোখওয়ালা মানুষ দিনের আলোয় যেখানে পথ হারায়, চোখে রুমাল বেঁধে দিলে যে দশা হয়, তাদের অবস্থাও তাই। এই রাতে, এই অন্ধকারে মাকড়সার জালের মতো এই লতাপাতার ঘেরাটোপের মধ্যে তন্ন তন্ন করে খুঁজেও টর্চ লাইটটা ফিরে পাওয়া গেল না। পথ হাতড়ে চলা বললে যা বোঝায়, ওরা সেইভাবেই এগোতে লাগল। শুধু শব্দের কম্পাসই তাদের ভরসা। বাজ পড়ার মতো থেকে থেকে দুরাগত গর্জনে মাটি কেঁপে উঠছে। ওই বিস্ফোরণের শব্দই এখন তাদের একমাত্র অবলম্বন। যত তাড়াতাড়ি সম্ভব ওই শব্দের বিপরীত দিকে তাদের এগিয়ে যেতে হবে। হল্ট! এবার বিশ্রাম। দিনের আলো ফোটার আগে আমরা আর এখান থেকে এগোচ্ছি না। শুধু খেয়াল রাখিস কোন মুখো আমরা চলেছিলাম। দুদিকটাই মনে রাখা জরুরি। আঙ্কেল, ওদের স্টোর রুমে নিশ্চয়ই হাত বোমা আর ডাইনামাইট ছিল, আগুন থেকে সেভ করতে পারেনি। যদি শয়তানের ধ্বংসস্তূপটা একবার দেখতে পেতাম। হ্যাঁ, একেই বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। শিওরে সর্বনাশ নিয়েও মানুষ ঘুমোয়। শেষ রাত এমনই একটা সময়। ছেলের শোকে পাথর মা, আসন্ন ফাঁসির আসামি, মৃত্যুশয্যায় কাতরানো রোগী, কেউই বাদ যায় না। সম্পূর্ণ বেকায়দায় শুয়েও
বলতার মতো হুল ফোটানো মশার কামড় অগ্রাহ্য করেও অমলরা অঘোরে ঘুমিয়ে পড়েছিল। আসলে কাল দুপুর থেকেই ওদের ভেতরে ভয়ঙ্কর উত্তেজনা চলছে। ঘরের ভেতর চুপি চুপি খড়ের দড়ি পাকাতে পাকাতে বিশুমামা বলেছিলেন, রাতের খাওয়া সেরে ফেরার সময় তোরা আমাকে জাস্ট 10টা সেকেন্ড সময় দিবি। মাত্র 10 সেকেন্ডের জন্য যে কোনো অজুহাতে ওই পূর্ণিমের চাঁদটাকে আড়াল করে অমাবস্যা করে দিবি। ব্যাস। ব্যাস মানে যে কি তা অমলরা জানে। দুপুরবেলা গুঁড়িয়ে মিহি করে রাখা সেই সাদা পাউডার লোকটার পান পাত্রে ঢেলে দেবেন বিশুমামা। একটু তফাতে একটা র্যাকের ওপর শামসু ভর্তি জগটা রাখা থাকে। জগের ঢাকার ওপরে কারুকাজ করা বাঁশের তৈরি গ্লাসটা দাঁড় করানো থাকে। কিন্তু উল্টো দিকের ঘরে তখন 3-4 জন চীনে জঙ্গি বসে গল্প গুজব করে। জাগের জায়গাটা ওখান থেকে স্পষ্ট দেখা যায়। বিশুমামা সেই ব্যাপারটা কি করে ম্যানেজ করবে জিজ্ঞেস করায় শুধু মুচকি হেসেছিলেন। বড়িগুলো একটা ছোট্ট নুড়ি দিয়ে কাগজের ওপর গুঁড়ো করার সময় বিশুমামা জানিয়েছিলেন, স্যাকারিনের মতো এই যে ছোট ছোট বড়িগুলো দেখছিস, এর গুটি আসতে কি যে কোনো জোয়ানকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমি মাত্র গুটি 4 দেব। আহা, বেচারি ফ্যাটি কতদিন ভালো করে ঘুমোয় না। মাঝরাত্রিরে 2-3 গেলাস শামসু গিলেও হতভাগার চোখে আঠা ধরে না। আজ ব্যাটা ঠিক ঘুমোবে। বিশুমামার কথাবার্তা এইরকমই। বিপদের সময়ও ঠোঁটের কোণে হাসি লেগেই থাকে। আজকেও সবে হাই তুলে অমল উঠে বসেছে। হাত ঘড়িতে সকাল 7টা। সকালই নিশ্চয়ই, তবে রোদ ওঠেনি। চারপাশটা কেমন যেন ঝাপসা। আকাশে মেঘের ম্যারাপ বাঁধা চলছে। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর তাদের মুখ হাত পা লঙ্কা বাটার মতো জ্বলছে। ওয়ে ভাগ্নে, চমকে উঠো না, আমি তোমার মামা। বলে দেওয়া সত্ত্বেও অমল চমকালো বিশু মামার মুখের দিকে তাকিয়ে। কি এ তো চেনাই যাচ্ছে না। বোধহয় কয়েকশো মশার বিষাক্ত কামড়ে মুখের জিওগ্রাফিটাই বদলে গেছে বিশু মামার। আতঙ্কিত হয়ে নিজের মুখেও হাত বোলালো অমল। ইস, এটা তার মুখ না সাঁতরা গাছের ওল? ও আর দেখতে হবে না। নরানাং মাতুলাক্রম। নে চটপট জুতো ফুতো পরে নে। ঝাড়া হাত পা হয়ে এবার লম্বা পাড়ি জমাতে হবে। লম্বা পাড়ি বটে, তবে এবারের ব্যাপারটা একটু অন্যরকম। ম্যাপ নেই, কম্পাস নেই, অবস্থান সম্পর্কে কোনো ধারণা নেই, শুধু এগিয়ে যাওয়া, থেমে না থেকে এগিয়ে যাওয়া। তবে অন্ধকারের মতোই এগোচ্ছে না পিছোচ্ছে কে জানে। মালয়ের উত্তর পূর্ব বর্ডার আপাতত তাদের শেষ লক্ষ্য, সেখান থেকে বর্মায়। কিন্তু ডলার ফলার সব গেছে ওই চীনে দস্যুদের হাতে। পকেট শূন্য। গাঁগঞ্জ একটা পেয়ে গেলেও পয়সা খরচ করে ফলারের আশা নেই। শুধু গাঁয়ের মানুষের দয়া ভিক্ষের ওপর নির্ভর করতে হবে। তবে মালয়ীরা, এমনকি সাকাইরাও কিঞ্চিৎ অতিথি বৎসল, এই যা আসার কথা। ভদ্র চীনে পল্লী পেলেও ঠেকে থাকবে না। বিনিময় করার মতো কিছু সম্পত্তি অবশ্য এখনও তাদের হাতে আছে। ঘড়ি, আংটি, এগুলো তো দামি জিনিসই, তবে সে পরের কথা। আপাতত হতাশার মধ্যেও একটা আশার আলো দেখতে পাওয়া গেছে। সেটাই মন্দের ভালো। এলোপাথারি চলতে চলতে 1 ঘন্টার মধ্যেই তারা জঙ্গল ফুঁড়ে একটা খোলা রাস্তায় এসে পড়েছিল। কাঁকর মাটির এই শক্ত রাস্তাটা ফুটাস্টেক চওড়া হবে বড়জোর, কিন্তু একটা শির দাঁড়ার মতো সোজা চলে গেছে বনভূমিকে দ্বিখণ্ডিত করে। রাস্তা পেয়ে যাওয়ার পরে বিশু মামা বলেছিল, এই রাস্তাটা বুঝতেই তো পারছিস মানুষের তৈরি। মানুষের চলাচল করার জন্যই এটা বানানো হয়েছিল। সুতরাং এ থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে অনতি বিলম্বেই আমরা কোনো জনবসতিতে পৌঁছব। রাইট অ্যান্ড লেফট রাইট বয়েজ, পা চালাও। কিন্তু অনতি বিলম্বে কথাটা যে শুধু ভুল নয়, মরীচিকা মাত্র, সে কথা এই এখন বেশ বিলম্বেই টের পাওয়া যাচ্ছে হাড়ে হাড়ে। অবশ্য হাড়ে মাসে বলাই ভালো। হাঁটতে হাঁটতে পায়ের ডিম আর থাইয়ের মাসল টনটন করছে তাদের। জুতোর ভেতরে
ডালে কাঁটায় ক্ষতবিক্ষত পা টাটিয়ে উঠেছে, গলা শুকিয়ে কাঠ। বেলা 11টা নাগাদ পেটের উনুনে যে গনগনে আঁচ উঠেছিল সেটা এখন মরে গিয়ে ছাই ওড়াচ্ছে। শরীরে অবসাদ, সর্বাঙ্গ টলছে। ঘড়িতে প্রায় 1টা বাজে। তার মানে প্রায় 5.5 ঘন্টা তারা পায়ের ওপর অত্যাচার করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বার দুয়েক জিরিয়ে নিয়েছে বটে, কিন্তু বিশুমামা বসতে দেননি। বলেছেন, বসলেই শুতে ইচ্ছে করবে, তখন আর হাঁটতে পারবি না। কিন্তু আর হাঁটা বোধহয় সম্ভব নয়। এতক্ষণেও যখন একজন গা মনীষীর দেখা মিলল না, তখন আর কিসের আশা? সারাটা পথ চলতে চলতে অমল কেবলই দুপাশের গাছপালার দিকে ফিরে ফিরে নজর দিয়েছে, কিন্তু বৃথাই নজর। এমন নিষ্ফলা বন কল্পনাই করা যায় না। গাছ শুধু গাছই, ফলহীন নিষ্ঠুর গাছ। বেশিরভাগই অচেনা। তার মধ্যে 2-4টে শাল সেগুন শিমুল যে নেই তা নয়, তবে মালয়ে যে এত নারকেল গাছ রয়েছে সেসব কোথায় গেল আজ? বিশুমামা বোধহয় তখন বসার কথাই বলতে যাচ্ছিলেন দাঁড়িয়ে পড়ে, কিন্তু সেটা আর বলা হলো না। আকাশ ভেঙে আচমকা হুড়মুড়িয়ে বৃষ্টি নামল, এবং তা এমনই হঠাৎ যে 2-4 ফোঁটা আগাম নোটিশ পর্যন্ত না দিয়ে মাথার ওপরে যেন টালার ট্যাঙ্ক ধসে পড়ল। কয়েক গজ ছুটে গিয়ে জঙ্গলের ভেতর ছাতার মতো একটা ঝুপড়ি মাথা গাছের তলায় দাঁড়াবার আগেই যতটা সম্ভব ভিজে গেল তারা। মনে হলো জামা কাপড় শুদ্ধ বুঝি কোনো পুকুরে ডুব দিয়ে এইমাত্র উঠে এসেছে। কিন্তু গাছ কি আর ছাতা? তার তলায় দাঁড়িয়েও কাক ভেজা ভিজতে লাগলো ওরা। 1 ঘন্টা তুমুল নিশ্ছিদ্র বৃষ্টির পর হঠাৎই জল থেমে গেল। আর ঠিক তখনই অমলের নজর আটকে গেল সামান্য তফাতের একটা গাছের দিকে। প্রথমে সে ভেবেছিল গাছ ভর্তি বোধহয় বাতাবি লেবু ফলে আছে। বুকের ভেতরটা আনন্দে ধড়াস করে উঠেছিল তার, কিন্তু পরক্ষণেই মনটা দমে গেল। দূর থেকে অতিকায় কদম ফুলের মতোই লাগে, বোধহয় কোনো কাঁটাওয়ালা বিষ ফল। ডুমুরের মতো বড় বড় পাতা, কেমন যেন সাদাটে সবুজ গোছের। আঙুল দিয়ে দেখাতেই বিশুমামা একেবারে হতভম্ব। নিষ্পলক চোখে তাকিয়ে থাকলেন একটুক্ষণ, তারপরই বলে উঠলেন, আরে ও তো ডুরিয়ান, পূর্ব বাংলায় যাকে ডাওয়া বলে। খাওয়া হয়? খুব খাওয়া হয়, খেতে বেশ ভালো, ঠিক কাঁঠালের মতো, মালয়ের বিখ্যাত ফল। 2-4 ঢোক বৃষ্টির জল খেয়ে তেষ্টা মিটেছিল বটে, কিন্তু খিদেটা আবার চাগার দিয়ে উঠেছিল। দুর্ভিক্ষের বুভুক্ষুর মতো ফং আর অমল পাল্লা দিয়ে ছুট লাগালো গাছতলার দিকে। স্নানটা আজ একটু বেশি মাত্রাই হয়ে গিয়েছিল, কাজেই ফলারটাও মন্দ হয়নি। ভিজে জামা প্যান্ট নিংড়ে গা মাথা মুছে সেগুলো ওয়াটারপ্রুফ ব্যাগের মধ্যে চালান করে দেওয়া হয়েছে। শুকনো আরেক প্রস্থ শার্ট আর ট্রাউজার পরে এখন খানিকটা ঝরঝরে লাগছে তাদের। শুধু পায়ের জুতো জোড়া যদি ভিজে আমসত্ত্ব না হতো তাহলে আরও আরাম পাওয়া যেত। নতুন উদ্দামে হাঁটছিল ওরা। দুপাশের ঢালু জায়গা দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে দ্রুত গতিতে। ওরা চলেছে জলের ধারাকে উজিয়ে, তার মানে বোধহয় রাস্তাটা ক্রমশ চড়াইয়ের দিকে চলেছে। হয়তো কোনো পাহাড়ি অঞ্চল রয়েছে সামনে। চলতে চলতেই অমল হঠাৎ খেয়াল করল ফং তার আশেপাশে নেই, অথচ ঠিক তার হাত দুই পেছন পেছনই সে আসছিল। চোখে পড়ল ভিজে জামা কাপড়ের ব্যাগটা রাস্তার মাঝখানে পড়ে রয়েছে। বিশুমামাও দাঁড়িয়ে পড়েছিলেন। ব্যাগটার দিকে ছুটে যেতে গিয়েই তার চোখে পড়ল বাঁকের মুখে হেলে পড়া একটা গাছের ডাল ধরে ঝুঁকে ফং বোধহয় জল থেকে কিছু ধরার চেষ্টা করছে। হঠাৎ বর্ষায় কলকাতার পথঘাট ভেসে গেলে রাস্তার ছেলেরা যেভাবে চুনো মাছ ধরে সেই রকম খানিকটা। যাক, তাহলে বিপদ আপদ কিছু হয়নি। কিন্তু পরক্ষণেই ফং কি একটা জিনিস হাতে নিয়ে উত্তেজিতভাবে ছুটে এলো। অমল দেখল সেটা মাছ নয়,
সেলোফেনে মোড়া একটা সিগারেটের প্যাকেট। বিশুমামা প্যাকেটটা হাতে নিয়েই বললেন, এ তো দেখছি জাপানি সিগারেট। সর্বনাশ, আমরা বোধহয় ওদের খুব কাছাকাছি এসে পড়েছি, বুঝেছিস? অবশ্য বৃষ্টি শুরু হয়েছিল প্রায় 1.5-2 ঘন্টা আগে। জলের যা স্পিড, তাতে কয়েক মাইল দূর থেকেও আসতে পারে। অমলও ব্যাপারটা নিয়ে ভাবছিল। টাটকা ভরা প্যাকেট কেউ চলতে চলতে ছুঁড়ে ফেলে দিয়েছে, এমন তো হয় না। হয়তো লাফিয়ে নালাটা ডিঙোবার সময় হাত থেকে কিংবা পকেট থেকে পড়ে গিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, জাপানিরা রাস্তা থেকে নালা ডিঙিয়ে ওপাশে গেছে, না ওপাশ থেকে নালা ডিঙিয়ে রাস্তায় এসেছে? এটা জানতে পারলে অবস্থাটা খানিকটা আন্দাজ করা যেত। যাই হোক, ফং একটা কাজের কাজই করেছে। প্যাকেটটা বিশুমামা অন্যমনস্ক হয়ে খুলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তার খেয়াল হলো দেশলাই নেই। তাই ওটা পকেটে রেখে দিয়ে বললেন, চল চুপচাপ, চোখ কান খোলা রেখে এগোনো যাক। ঠিক তাই। এখন পেছনে ফিরে যাওয়ার কোনো অর্থ হয় না। পেছনেও বিপদ, সামনেও বিপদ। সবসময় সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। বিশেষ করে জাপানি লাইন ফুঁড়ে বেরোতে পারলে বাকি পথটুকু নিরাপদ হওয়াই সম্ভব। ওরা তিনজনেই যতদূর দেখতে পাচ্ছিল সতর্ক নজর রেখে এগোচ্ছিল, কিন্তু অনুমান সব সময় অক্ষরে অক্ষরে মেলে না। শখানেক গজ এগোতেই হঠাৎ দুপাশ থেকে জলপাই রঙের ইউনিফর্ম পরা 6-7 জন জাপানি সোলজার নালা ডিঙিয়ে রাস্তার উপর লাফিয়ে পড়ল। ঝোপের মধ্যে গা ঢাকা দিয়ে ওরা বোধহয় অমলদের জন্যই অপেক্ষা করছিল। ব্যাপারটা ভালো করে বুঝে ওঠার আগেই ওরা বন্দুক উঁচিয়ে বৃত্তাকারে ঘিরে ফেলল অমলদের। অবশ্য ঘিরে ফেলল বটে, কিন্তু আক্রমণ করল না। স্থির হয়ে অমলরা তিনমুখ করে দাঁড়িয়ে আছে দেখে কুস্তির পায়তারা ভাঁজা কায়দায় ওই বেঁটে লোকগুলো সামনের দিকে ঝুঁকে আরো নিচু হয়ে একটু একটু করে কাছে আসতে লাগলো। 3 জন নিরস্ত্র মানুষকে ঘিরে এক সশস্ত্র ব্যূহ। তবু তাদের এই অনাবশ্যক অতিমাত্রায় সতর্কতা আর ওই ক্লাউন ক্লাউন ভঙ্গি দেখে বিশুমামা আচমকা হা হা করে হেসে উঠলেন। আর তখনই সামনের লোকটা তার দাঁত মুখ আর বেয়োনেট শুদ্ধ রাইফেল খিঁচিয়ে লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে দুর্বোধ্য একটা কোরাস চিৎকার, কিলি কোলাক, কিলি কোলাক। হতভম্ব অমল সাবধান হওয়ার আগেই একজন ঝাঁপিয়ে পড়ে ওর হাত থেকে দামি হাত ঘড়িটা পাক্কা ছিনতাইবাজের মতো ব্যান্ড সমেত ছিঁড়ে নিল, কিন্তু সামলাতে পারল না। বিশুমামার মোক্ষম ঘুষিটার জন্য লোকটা তৈরি ছিল না। থ্যাঁতা মুখে হাত 3 তফাতে ছিটকে পড়ল সে। বিশুমামার এই অপরিণামদর্শী দুঃসাহসে অমল একেবারে হতভম্ব হয়ে গেল। রেগে গেলে যে ওনার কাণ্ডজ্ঞান থাকে না তা সে জানত, কিন্তু তা বলে এভাবে মৃত্যুকে কেউ ডেকে আনতে পারে ভাবা যায় না। লুক ব্যাক! কিন্তু বিশুমামা পেছন ফিরে তাকানোর সময়ও পেলেন না। সামনেও তখন তার সাক্ষাৎ মৃত্যু। তার বুক লক্ষ্য করে বেয়োনেট উঁচিয়ে সেই লোকটা ছুটে আসছিল, কিন্তু তার আগেই পেছন থেকে কেউ বন্দুকের বাঁট দিয়ে প্রচণ্ড আঘাত করল তার মাথায়। প্রকাণ্ড একতাল কাদার মতো বিশুমামা হাঁটু ভেঙে থেবড়ে বসে পড়ল মাটিতে। তার নিষ্পন্দ দেহের ওপর টাল সামলাতে না পেরে সামনের লোকটা হুমড়ি খেয়ে পড়ল। বেয়োনেট লাঙলের ফলার মতো বিঁধে গেল মাটিতে, এবং চোখের পলকে ঘটে গেল এই ভয়ঙ্কর নাটক। ব্যাপারটা কি ঘটল বুদ্ধি দিয়ে বোঝার আগেই কেউ চিৎকার করে উঠল, মারতে মারতে মারতে, স্টপ স্টপ! বিশুমামা বেঁচে আছেন, কিন্তু তার জ্ঞান এখনো ফেরেনি। আঘাতটা বোধহয় মারাত্মক হয়েছে। সাদা শার্টটা লাল হয়ে ভিজে উঠেছে এখানে ওখানে, কিন্তু তা দেখার সময় এবং উপায় কোনোটাই এখন নেই।
গ্রুপ লিডার জাপানিটা মূলে বোধহয় 3টে ইংরেজি শব্দ জানে, ইয়াস, নো আর স্টপ। সে দুর্বোধ্য ভাষায় কী সব জিজ্ঞেস করছিল। অবশ্য অমল তার কিছুই বুঝতে পারছিল না। ফং হয়তো পেরেছে, কিন্তু সে জবাব দেয়নি, না বোঝার ভান করছে। কিন্তু লোকটা যে রেগে আগুন হয়েছে তা ওর চুন হলুদ হয়ে ওঠা মুখটা দেখলেই বোঝা যায়। তার ক্রোধের যথেষ্ট কারণও ছিল। বেয়নেট চার্জ করতে আসা লোকটার অবস্থা খুবই খারাপ। মুখের দিকে তাকালে গা শিরশির করে। ডান ভুরুর ওপর থেকে খানিকটা মাংস আর চামড়া পাকা আমের খোসার মতো ঝুলে পড়েছে। রক্তধারায় গোটা মুখটাই হয়ে উঠেছে বিভৎস। বোধহয় রাইফেলের কুঁদোর কিনারাটা ওর কপালে ঘষতে নেমেছিল। দেখে তো মনে হচ্ছে ভালো রকমই জখম হয়েছে। ডান চোখ দিয়ে ঠিকঠাক দেখতেও পাচ্ছে না লোকটা। তাই তার রাইফেল আর পিঠের ব্যাগ এখন অন্য একটা লোক বইছে, আর একজন ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। যে নিয়ে যাচ্ছে তাকেই বোধহয় বিশুমামা ঘুষিটা মেরেছিল, কারণ ঠোঁটের পাশটা পটলের আকারে ফুলে আছে। মাঝে মাঝে মুখ ফিরিয়ে রক্তথুতুও ফেলছে লোকটা। ওদের অফিসার টমি গানের নলটা তর্জনীর মতো তুলে গোটা দলটার তদারকি করতে করতে চলেছে। বিশুমামাকে বয়ে নিয়ে যাওয়ার ভার পড়েছে অমল, ফং আর একটা সোলজারের ওপর। সোলজারটা ধরেছে পায়ের দিকে, ফং কোমরের কাছটায়, আর অমল ঘাড়ের তলায় হাত দিয়ে মাথার দিকটায়। ফংয়ের পাশ দিয়ে এগিয়ে যেতে যেতে অফিসার জিজ্ঞেস করল, ইকুৎসু তেৎসুকা? ফং কোনো উত্তর দিল না। লোকটা আবার বলল, ওয়াকারি মাসুকা কুদাসাই? ফং নিরুত্তর, শুধু চোখ পিটপিট করে তাকালো একবার। লোকটা এগিয়ে যেতেই অমল জিজ্ঞাসু চোখে তাকালো। ফং বলল, আমাদের বয়স কত তাই জিজ্ঞেস করলো। আমি ওর কথা বুঝতে পারছি কিনা তাও জানতে চাইল। এখন না মুখ বুজে থাকাই ভালো। আমাদের বোধহয় ওদের ক্যাম্পে নিয়ে যাচ্ছে, আর সেটা আশেপাশেই কোথাও। অমল কোনো কথা বলল না। বুঝল বিপদ কাটেনি, বিপদ আসছে। বিশুমামার জন্য বুকের ভেতরটা মোচড় দিচ্ছে তার। কি হলো ওনার? ক্যাম্পে নিয়ে গিয়ে নির্ঘাত কথা বের করার জন্য টর্চার করবে, তারপর মিলিটারি বিচারে হয়তো শিরশ্ছেদের দণ্ড হবে। অমল মনে মনে ভাবল, হায় রে জীবন, এত আশায় দৌড়োদৌড়ি, এত কষ্ট, সব বৃথা। এভাবেই সব শেষ হবে জানলে কে আর সিঙ্গাপুর থেকে বেরোতো। মা গো মা, তোমার সঙ্গে আর দেখা হলো না। তুমি জানতেও পারলে না তোমার ছেলে কোথায়, কিভাবে। অমল প্রথমে অমল ভেবেছিল কানে কোনো পোকা টোকা কিছু ঢুকেছে, কিরকম একটা বিনবিন শব্দ হচ্ছে না। ব্যাপারটা বুঝতে পেরে অমলের চোখ কপালে ওঠার দশা। বিশুমামার মাথাটা হেলে আছে, ঠোঁট দুটো প্রায় অমলের কান ছুঁয়েছে। তিনি বললেন, গেট রেডি, এটাই আমাদের লাস্ট চান্স, যা বলছি শোন। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিল না অমল। মনে হয়েছিল ভুল শুনছে, হয়তো মনের বিভ্রান্তি, কিন্তু না, বিশুমামাই বটে। বিশুমামা বলছেন, আমার কিছু হয়নি রে অমল, পুরোটাই অ্যাক্টিং। বন্দুকের কুঁদো মাথায় চোট লাগার আগেই আমি বসে পড়েছিলাম। দেখ, প্ল্যানটা ছোট, কিন্তু চোখের পলকে কাজটা সারতে হবে। ফংকে বাংলায় ব্যাপারটা বুঝিয়ে দে, বাংলাতেই কথা বলবি, সেটাই নিরাপদ। অমল তাই করল। তারপর 1 মিনিট কি 1.5 মিনিট রুদ্ধশ্বাসে কাটল। অফিসার আবার সামনের দিক থেকে ফিরছিল। ফং বিশুমামার পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে তৈরি হয়েই ছিল। আঙুলের টুসকিতে ছুঁড়ে দিল ওপরে। অমনি লোকটা চেঁচিয়ে উঠল, পেছন পেছন আসা জাপানি দুটো প্রায় একই সঙ্গে ব্যস্ত হয়ে প্যাকেটটা কুড়োতে গেল। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হলো অ্যাকশন। অমলরা হঠাৎই যেন ব্রেক কষে দাঁড়িয়ে গেল। পায়ের দিকের লোকটা ব্যালেন্স হারিয়ে যাওয়ার মুখে বিশুমামার লাথি খেয়ে ছিটকে পড়ল। এক
ছটকায় বিশুমামা অফিসারের হাত থেকে টমিগানটা ছিনিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। অমল আর ফং ডাইভ খেয়ে ঝাঁপিয়ে পড়ল সিগারেট কুড়োনো লোক দুটোর ওপর। পেছনে জাপানিদের ক্রুদ্ধ চিৎকার এখন ঝাপসা হয়ে মিলিয়ে গেছে। জঙ্গলের ভেতর দিয়ে ওরা যত দ্রুত সম্ভব ছুটছে। জমে থাকা জলে শব্দ হচ্ছে ছপছপ করে। ওদের দুজনের হাতে দুটো রাইফেল। বাকিগুলো নালার খোলা জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল আসার সময়। জঙ্গলই এখন সবচেয়ে নিরাপদ জায়গা। যত গভীরে ঢুকে পড়তে পারবে ততই নিশ্চিন্ত। প্রায় বাহ্যজ্ঞান জ্ঞান শূন্য হয়ে ওরা দৌড়চ্ছিল। দুপাশের ডালপালার ঝাপটা লাগছে গায়ে, মুখে, মাথায়। পায়ের লতা ছড়িয়ে অমল একবার আছাড় খেল মাটিতে। উঠেই আবার ছুটল। একটা কথা বলারও সময় নেই এখন। চড়াইয়ের ধরন দেখে বোঝা যাচ্ছে ওরা পাহাড়ে উঠতে শুরু করেছে। বড় বড় পাথরের চাই পাশ কাটিয়ে এগোতে হচ্ছে ওদের। অবশেষে বিকেল নাগাদ পাহাড় ডিঙিয়ে ও পিঠে পৌঁছে গেল তারা। সামনে মায়ানমার। এতক্ষণ আপনি শুনছিলেন আনন্দ বাগচির কাহিনী মালয়ের ইতিকথা, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখক পুত্র শ্রী সুনন্দ বাগচিকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। অমলের চরিত্রে অপূর্ব, সৈনিকের ভূমিকায় শুভদীপ, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।